মমতা খালা, মমতা আপা, মমতা বুবু, অভিষেকের মা, ও সরি, ও তো অভিষেকের পিসি, ও তো বিয়েই হয়নি, তা মনা করতে হবে, অভিষেকের পিসি। সেই মমতা ব্যানার্জি যখন দীঘায় জগন্নাথ মন্দির করেছিল, তখন এই হুনুর বাচ্চারা কোথা ছিল? তখন এই মুসলমানরা কোথায় ছিল? তখন লম্বা টুপি গোল টুপি কোথায় ছিল? তখন হাজি সাহেব, গাই সাহেব, মলি সাহেব কোথায় ছিল? হ্যাঁ, আজকে খুদার ঘর করতে গেলে মামলা, বাধা, বিঘ্ন, ঝঞ্ঝাট একের পর এক হুমায়ুনকে পোয়াতে হচ্ছে। আমি হুমায়ুনের অ্যাডভোকেট হিসেবে বলছি, নট এ পলিটিক্স হিসেবে বলছি। আমি কোনো রাজনীতির কথা বলছি না, রাজনীতির ঊর্ধ্বে বলছি। কিন্তু আজকে মমতা ব্যানার্জি যে দীঘায় জগন্নাথের মন্দিরটা করলো, কার বাপের টাকা পেল? মমতা ব্যানার্জির বাপের টাকা, না মমতা ব্যানার্জির খালো অপ্পা রেখে গেছে টাকা? হ্যাঁ, এ টাকা মুসলমানদের টাকা, এ টাকা জনগণের টাকা, এ টাকা হিন্দুর টাকা। সেই টাকায় মন্দির করে ফেললো দীঘায়। আবার সেটাও করলো। আবার দেখুন, মা দুর্গার পুজো হয়। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে কি মা দুর্গার পুজো হতো না? হ্যাঁ, পুজো হতো। তাহলে মা দুর্গার পুজো হঠাৎ করে 80 দিই, 90 না, 95 না, 1 লাখ, মনে হচ্ছে বাপের টাকা খাস খাস গুনে দেবে। কে বলেছিল? কোন হুনে বলেছিল? মা দুর্গা কি বলেছিল? ওরে মমতা, তুই মুখ্যমন্ত্রী হয়েছিস, আমি বাপের বাড়ি এসছি, কার্তিক গণেশকে নিয়ে দে টাকা দে, নালে পুজো হবে না। দুর্গা মা কেঁদে কেঁদে বলেছিল নাকি ওর কাছে? হ্যাঁ, তাহলে 1,10,000 টাকা করে পুজো কমিটিকে দেয়, কার বাপের টাকা দেয়? কেন দেয় না তাহলে? গোটা বাংলার জনসাধারণের উদ্দেশ্যে আমার বিশেষ বার্তা যে আগামীকাল ঠিক বেলা 12টায় বেলডাঙ্গার মির্জাপুর খাগড়ুপাড়া মোড়ে একটি বিরাট সাধারণ মানুষের উপস্থিতিতে একটি বিরাট রাজনৈতিক জনসভা অনুষ্ঠিত হবে। আমার নতুন রাজনৈতিক দলের সূচনা এখান থেকেই ইনশাল্লাহ আগামীকাল ঘোষণা করা হবে। গোটা বাংলার সাধারণ নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত মানুষকে সঙ্গে নিয়ে বাংলার উন্নয়নের জন্য, বাংলার মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য বাংলার সাধারণ মানুষ দলমত নির্বিশেষে যে যা দলে ইতিপূর্বে যুক্ত আছেন বা হয়ে আছেন, তাদের সকলের প্রতি আমার আবেদন, আগামী দিন যে নতুন দলের সূচনা 22 ডিসেম্বর সোমবার বেলা 12টায় বেলডাঙ্গার মির্জাপুরের খাগড়োপাড়া মোড়ে 50 বিঘি জায়গার উপরে একটি বিরাট রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে। এই নতুন দলের চেয়ারম্যান হিসাবে আমি হুমায়ুন কবির আপনাদের কাছে, সকলের কাছে আবেদন রাখছি যে আমার সঙ্গ দেওয়ার জন্য আমাদের কালকের জনসভায় বেলডাঙ্গা তথা গোটা মুর্শিদাবাদের 26টা ব্লক, এছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, নদিয়া, 2 বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সমস্ত জেলার মানুষকে, 2 মেদিনীপুর, সমস্ত রাজ্যের মানুষকে আমার তরফ থেকে করুণ আবেদন থাকলো, আপনারা যে যেভাবে পারবেন কালকে এই নতুন রাজনৈতিক দলের সূচনাতে আপনারা শরিক হন, উপস্থিত হন, অংশীদার হন। আপনাদের মূল্যবান সময় এখানে 4 ঘন্টার জন্য
দেন। আমি কাল বেলা 12টায় আনুষ্ঠানিকভাবে বাংলার মানুষের কাছে একটা নতুন দিশা দেখানো, নতুন পথ চলা, নতুন শপথ নেওয়া, অঙ্গীকার আমরা করব। বর্তমান যে শাসক তার যেমন পতন ঘটানো আমাদের উদ্দেশ্য। একটাই কথা, যে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান সমাজের তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক ভাবনার অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে। আজকে সেই অধিকারগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। দুর্ভাগ্যের বিষয়, সেই কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তারাও এই মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তিকে যে মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদা সম্মান তারা দিচ্ছে না। ভাবতে অবাক লাগছে যে মোদি যা চাইছে দিদিও তাই চাইছে। মোদি চাইছে মুসলমান সমাজের যে ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তি সরকারি হাতে চলে যাক, যেন সমাজের হাতে না থাকে, যেন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে না থাকে। ঠিক একই কাজ করছে বাংলার দিদি মোদির সঙ্গে তালে তাল মিলিয়ে। এক নম্বর খতিয়ানে যদি আজকে কোনো রেজিস্ট্রেশন হয় তাহলে সেইটা কিন্তু ভেস্টেড প্রপার্টি হয়, অর্থাৎ সরকারি জমি হয়ে যায়। আজকে যে সমস্ত মাদ্রাসা, মসজিদ, কবরস্থান যা কিছু আছে এই বাংলায়, সেগুলোকে বিএলআরও দপ্তর 1 নম্বর খতিয়ানে নথিভুক্ত করছে। 1 নম্বর খতিয়ানে নথিভুক্ত হওয়া মানে মসজিদের উপরে সমাজের অধিকার থাকবে না, কবরস্থানের উপরে সমাজের অধিকার থাকবে না, ঈদগাহে সমাজের অধিকার থাকবে না, সেগুলো সব চলে যাবে রাজ্যের হাতে, কখনো রাষ্ট্রের হাতে। তাহলে মুসলমান সমাজের যে নিজস্বতা, যে স্বকীয়তা, যে স্বাধীনতা, যেটা ভারতবর্ষের সংবিধান তাকে নিশ্চিত করেছে, তার পরিণাম কি হবে? 6ই ডিসেম্বর ভারতবর্ষে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। ঠিক তার আগের দিন 5ই ডিসেম্বর এই মুসলমান সমাজকে দ্বিতীয়বার আঘাত হানার জন্য তাদের সমস্ত ওয়াকফ সম্পত্তিকে 5ই ডিসেম্বরের মধ্যেই নথিভুক্ত করতে হবে। কেন? যদি নথিভুক্ত করতেই হয় তাহলে 5ই ডিসেম্বরের মধ্যে কেন সেটাকে 5 বছর করা যাবে না? তাদেরকে আসমান ভেঙে পড়বে সরকারের মাথার উপরে। 100 বছর 200 বছর আগেকার দেওয়া সমস্ত ওয়াকফ সম্পত্তি হঠাৎ করে এত কাগজপত্র তৈরি করে সেগুলোকে নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় যে তথ্য, সেগুলো সমাজ থেকে জোগাড় করবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন নথিভুক্ত হচ্ছে, যত সম্পত্তি তার 10 থেকে 15 ভাগ নথিভুক্ত হচ্ছে। অথচ পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে, যার পরিমাণ 1,48,253টা। সারা ভারতবর্ষে যা নেই, পশ্চিমবঙ্গে ততটা ওয়াকফ সম্পত্তি আছে। যে ওয়াকফ সম্পত্তির মাত্র 10 থেকে 15% আজকে নথিভুক্ত হয়েছে। তাই আমরা দাবি করেছি, আমি এর মধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে নথিভুক্ত করার সময়সীমা অনেক বাড়াও, ততটা বাড়াও যতক্ষণ পর্যন্ত না একটা ওয়াকফ সম্পত্তি পঞ্জীভূত বা নথিভুক্ত না হয়ে বাইরে থাকবে। কারণ সমাজের সম্পত্তি, এটা আল্লাহ তাআলার নামে উৎসর্গ করা সম্পত্তি। এই সম্পত্তির উপরে সরকার কবজা করতে পারে।